সুচিকিৎসার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গণঅভ্যুত্থানে আহতদের পদযাত্রা। উপদেষ্টাদের আশ্বাসের পরও থামেনি বিক্ষোভ। দাবির মুখে আলাদা কোনো বিশ্ববিদ্যালয় নয়, সাফ জানালেন শিক্ষা উপদেষ্টা। মহাখালীতে তিতুমির শিক্ষার্থীদের অবরোধ ঘিরে সতর্ক পুলিশ। বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে আত্মশুদ্ধির প্রার্থনা। দিনের দাওয়াতের বার্তা নিয়ে তুরাগ তীর ছাড়লেন লাখো মুসল্লি। কাল শুরু দ্বিতীয় ধাপ। আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ হেফাজত করুন। 24 জুলাইয়ের আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করেছি। জনগণের জন্য যদি সেই সংস্কার হয়ে থাকে, অবশ্যই সেটিকে জনগণের ভিত্তির উপরে, জনগণের মতামতের উপরেই ছেড়ে দিতে হবে। জবাবদিহি নিশ্চিত করতে ভোটের আহ্বান তারেক রহমানের। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রার্থনা প্রাতরাশের আমন্ত্রণে যাচ্ছেন ফখরুল, খসরু ও জাইমা। রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস বাণিজ্য উপদেষ্টার। খাদ্যের মূল্য নিয়ে ক্ষুব্ধ ভোক্তা, বাজারে চাঁদাবাজি চলছে অভিযোগ সার্জিসের। 3 দেশের পণ্যে উচ্চ শুল্ক বসালেন ট্রাম্প। পাল্টা জবাব দেওয়ার ঘোষণা ট্রুডোর। বাণিজ্য যুদ্ধে জয়ী হবে না কেউ, বার্তা বেইজিংয়ের। এবং বিসিবি নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার। কোচিংয়ে ক্যারিয়ার গড়া আর মাঠে ফেরার জন্যই সিদ্ধান্ত জানালেন সাবেক ক্রিকেটার। দর্শক, স্বাগত সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে পুরো খবর। জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা রাজধানীর শাহবাগ এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। রোববার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে বাধা পেয়ে তারা এখানে অবস্থান নেন। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দিনভর আগারগাঁও ও শিশু মেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন তারা। প্রায় 7 ঘন্টা অবরোধের পর অবশেষে রাজধানীর মিরপুর সড়কের শ্যামলী অংশে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অবরোধকারীরা তাদের দাবি মেনে নিতে বিকেল 4টা পর্যন্ত সময় দেন। দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী তাওহিদ। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। তাওহিদ, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে বাধা দেওয়া হয়েছে আহতদের বা বিক্ষোভকারীদের। এই মুহূর্তে তাদের অবস্থান কোথায়, আর এর পরে আসলে তারা কি বলছেন? ধন্যবাদ। ঠিক শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কয়েকশো, 1 থেকে 150 আহত এখানে অবস্থান নিয়েছে। তারা মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের দিকে যাত্রা করতেছিলেন তাদের কয়েক দফা দাবি নিয়ে। সেখানে শাহবাগে আসলে পুলিশ বাধা দেয়, বাধা দিলে তারা এই শাহবাগে সড়কের উপর অবস্থান নেয়। তারা মূলত ঢাকার পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের যে চিকিৎসাধীন, যে 2 হাসপাতালে যে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা যে চিকিৎসাধীন ছিলেন, তারা এই চিকিৎসা পাচ্ছেন না এবং তারা উন্নত চিকিৎসা চাচ্ছেন, এছাড়া পুনর্বাসন চাচ্ছেন। এরকম কয়েক দফা দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে অভিমুখে পদযাত্রা করছিলেন। এর আগে কিন্তু তারা তাদের এই হাসপাতালের সামনে শ্যামলীতে সড়ক অবরোধ করে দাবি আদায়ের একটা আলটিমেটাম দিয়েছিলেন। সেই সময়ের মধ্যে তাদের দাবিগুলো আদায় না হওয়ায় তারা প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাওয়ার জন্য এই শাহবাগে এসেছিলেন। সেখানে পুলিশের বাধা পেয়ে তারা এখানে সড়কে অবস্থান দিয়েছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে পঙ্গু হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তারা সঠিক চিকিৎসাটা পাচ্ছেন না এবং যেই চিকিৎসা তাদের দরকার, গণ অভ্যুত্থানে যে আহত হয়েছেন, সেই স্বৈরাচার সরকারের গুলিতে যে আহত হয়েছেন, সেই আহতর যে যথাযথ চিকিৎসা সেটা এখানে সম্ভব হচ্ছে না। কয়েকজন বলছেন যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তারা 2 মাস ধরে ভর্তি ছিলেন। এই সময় তাদের চোখে উল্টো ইনফেকশন দেখা দিয়েছে, তাই তারা আসলে তাদের চোখ নিয়ে শঙ্কায় পড়ে গেছেন যে আসলে কি হবে। এই শঙ্কার জায়গা থেকে তারা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেতে চাচ্ছিলেন। এছাড়া পঙ্গু হাসপাতালেরও এই একই অবস্থা, সেখানেও তারা সঠিক চিকিৎসাটা পাচ্ছেন না। তারা মনে করছেন যে তাদের উন্নত চিকিৎসা দরকার, এখানে এই চিকিৎসাটা তাদের দ্বারা পুরোপুরি হচ্ছে না। এছাড়া দাবি জানিয়েছেন একটা মেডিকেল কার্ড, অর্থাৎ যে তাদেরকে সরকারের পক্ষ থেকে একটি মেডিকেল কার্ড দেওয়ার দাবি করছেন। এই কার্ডে যাতে তারা বাংলাদেশের
সরকারি হাসপাতালে যাতে তারা চিকিৎসাটা পায় সেই কার্ডের মাধ্যমে তারা সেই কার্ডটি দাবি করছেন। আর দাবি করছেন কর্মসংস্থান অর্থাৎ পুনর্বাসন। তারা যে অঙ্গহানি হয়েছে, তাদের চোখে দেখতে পাচ্ছেন না, কেউ অন্ধ হয়ে গেছেন, কারো হাতে সমস্যা, কারো পায়ে সমস্যা হয়েছে। আমরা দুই একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এখানে কয়েকশো, প্রায় 1 থেকে 150 আহত হয়েছেন। এই আহতরা কয়েকটি দাবিতে তারা এখানে সড়কে অবস্থান নিচ্ছেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কে অবস্থান চালিয়ে যাবেন, তাতে যত সময় লাগে। আমরা এখানে একজন আহতের সঙ্গে কথা বলবো। একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। এখানে সড়কে অবস্থান, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। সড়কে কেন অবস্থান আপনাদের এই রাতে, মধ্যরাতে? আজকে আমাদের শুধু আজকে নয়, আমরা আজকে 2 রাত্র আজকে রাস্তায় আজকে 2 রাত্র আমরা রাস্তায় নামার উদ্দেশ্য যে আমরা আজকে বিগত 6 মাস যাবতে আমরা মেডিকেলে কাতরাইতেছি, যে আমাদের হচ্ছে না ঠিকমতো সুচিকিৎসা, আমাদের হচ্ছে না কোনো পুনর্বাসন, মূলত আমাদের কোনো খোঁজখবর তারা নিচ্ছে না। মূলত কথা হলো যে যারা আজকে আমাদের রক্তের উপরে দিয়ে আজকে যারা ক্ষমতার অধিকারী বলে, তারা হয়তো আমাদের কথা ভুলেই গেছে। মূলত আমাদের কথা ভুলে যাওয়ার কারণে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য। বলে আজকে 6টা মাস বিগত আমরা যে প্রত্যেকটা মানুষ যে মেডিকেলের বিছানায় আসি, যে বলে সব বৈষম্য ছাত্র আন্দোলনে শুধু ছাত্ররা ছিল না, ছাত্রদের অভিভাবকরাও ছিল। তাওহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আহত ব্যক্তিরা দিনভর আন্দোলন করেছেন, এখনও তারা আন্দোলন করছেন তাদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে। এই খবরগুলো জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আলটিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না। তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, এমনটি মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। রোববার দুপুরে একনেকের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেখানে তিতুমিরও থাকবে। এদিকে 5 দিন ধরে আমরণ অনশন করছেন কলেজটির শিক্ষার্থীরা। সন্ধ্যা 7টার দিকে শিক্ষার্থীদের এই অবস্থান ঘিরে পুরো মহাখালী জুড়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। আমতলী মোড়ে প্রস্তুত রাখা হয়েছে একটি জল কামান। দীর্ঘদিন ধরেই ঢাকার রাজপথে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। অবশেষে সম্প্রতি তাদের দাবি মেনেছে অন্তর্বর্তী সরকার। তাদের জন্য হচ্ছে আলাদা বিশ্ববিদ্যালয়, তবে নিজেদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চান সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এমন দাবিতে আন্দোলনের এক পর্যায়ে শুরু হয় তাদের আমরণ অনশন। ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচিও রয়েছে তাদের। তবে তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক মনে করছে না অন্তর্বর্তী সরকার। শিক্ষা উপদেষ্টা বলেছেন, আলটিমেটাম বা সময় বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় হয় না। দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। শিক্ষা উপদেষ্টা জানান, ঢাকার 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেখানে তিতুমির কলেজও থাকবে। 7টা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয় আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসির চেয়ারম্যানের অধীনে। সেই 7 কলেজের মধ্যে তিতুমির কলেজও আছে। কোনো কলেজকে বিশেষ হিসেবে বিবেচনা করা হলে সেটি হবে রাজশাহী কলেজ, কারণ এই কলেজ অনেক পুরনো ও ঐতিহ্যবাহী, বলেন শিক্ষা উপদেষ্টা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, তিতুমিরের শিক্ষার্থীদের এখনকার অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী HM ইমরান। ইমরান, এই রাতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবস্থান কোথায়? আর শিক্ষা উপদেষ্টার বক্তব্যের পরে তিনি আসলে বিশ্ববিদ্যালয় হবে না বলে যে বক্তব্য দিয়েছেন, এরপরে আসলে তাদের কর্মসূচি কি, একটু বিস্তারিত জানান আমাদেরকে। জি, আমি এই মুহূর্তে আছি তিতুমির কলেজের ঠিক মূল ফটকের সামনে। এখানে অনশনরত যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখনো তাদের অনশন চালিয়ে যাচ্ছেন। তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না এই যে তাদের বিশ্ববিদ্যালয়ের যে দাবি, স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি, সেই স্বীকৃতি না দেওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আজকে শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, যে তার বক্তব্যের প্রতিবাদে কিন্তু তাৎক্ষণিকভাবে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু আমতলী কিন্তু একেবারে অবরোধ করে রাখেন, যার ফলে কিন্তু পুরো
পুরো এলাকা জুড়ে কিন্তু তারা একেবারে অবরোধ করে রাখেন এবং এই মুহূর্তে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছে। 11টায় কিন্তু তারা নতুন করে সেই কর্মসূচি তারা জানাবে। আজকে আপনাদের এই যে অবরোধ, এই অবরোধ কেন হয়েছিল, কি কারণে, কিসের পরিপ্রেক্ষিতে এবং পরবর্তী কর্মসূচি আপনাদের কি? ধন্যবাদ। আপনারা জানেন যে গত 18 নভেম্বর আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি ছিল তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় রূপান্তরের লক্ষ্যে। তো তখন সরকার ফিজিবিলিটি টেস্টের নামে আমাদের একটা প্রজ্ঞাপন জারি করছিল। তো তারই প্রেক্ষিতে যে আসলে তিতুমির সেই ফিজিবিলিটি টেস্টে যে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়াকে যৌক্তিকতা রাখে না সেটা জানার অধিকার তিতুমির সাধারণ শিক্ষার্থীদের অধিকার আছে। তো সেটা আসলে সাধারণ শিক্ষার্থী জানতে পারে না। তারই প্রেক্ষিতে আজকে প্রায় 4 থেকে 5 দিন যাবত আমাদের রাশেদ, আমিনুল, বেলাল, রায়হান তারা অনশন করছিল। শুনছিলেন আসলে তাদের যে দাবি। ইমরান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও বালা মুসিবত থেকে হেফাজতের প্রার্থনা করেছেন মুসল্লিরা। সৃষ্টিকর্তার রহমত, প্রার্থনা ও সন্তুষ্টি লাভের আশায় দুহাত তুলে আকুতি জানান লাখো মানুষ। দেশ ও দেশবাসীর শান্তি সমৃদ্ধি কামনা করেন তারা। কুয়াশার চাদর ভেদ করে পূবের আকাশে রক্তিম সূর্যের উকি। হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের শেষ দিনের আনুষ্ঠানিকতা। পরে পবিত্র কোরআন হাদিসের আলোকে শুরু হয় বয়ান। ভোর থেকেই মানুষের উপচে পড়া ভিড়। 9:15টায় টঙ্গীর তুরাগ নদের পাড়ে ইজতেমার ময়দানে বাংলাদেশের শীর্ষ মুরব্বী, ঢাকার কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আখিরি মোনাজাত শুরু করেন, যা চলে দীর্ঘ 30 মিনিট। মোনাজাতে আত্মশুদ্ধি, গুনাহ মাফ, সব বালা মুসিবত থেকে হেফাজত চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলামের পথে প্রতিটি মানুষ যাতে চলতে পারে সে হেদায়েত চান আল্লাহর দরবারে। আল্লাহ তাআলার কাছে আমাদের একটাই চাওয়া যে দুনিয়ার শান্তি, আখিরাতের কামিয়াবি যেন হয়। সকলকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। মনস্কামনা আছে যাতে আমাদের ভবিষ্যৎ জীবনটা আল্লাহ ভালো রাখে। আল্লাহ যেন সবার গুনাহগারটা মাফ করে দেয় এবং দেশকে সুস্থ রাখে। বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে যাতে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে, মাতৃভূমিকে হেফাজত করেন। মূল ময়দানে জায়গা না পাওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়েন অনেকে। তবে দেশি বিদেশি মুরব্বীদের বয়ানে সে কষ্ট ভুলেছেন। এখন ইসলামের আলো ছড়িয়ে দিতে চান দেশের প্রতিটি কোনায়। দেশি বিদেশি মেহমানদের কাছ থেকে মূল্যবান বয়ান শুনে আমাদের দুনিয়া এবং আখিরাতে যাতে সঠিকভাবে চলতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মিলেমিশে সবাইকে থাকার তৌফিক দান করেন। সারা দেশ 86টি মানুষজন আসছিল, ইসলামের দাওয়াত দিছিল। সোমবার থেকে জোবায়েরপন্থী বা সুরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হবে, যাতে অংশ নেবেন দেশের 23টি জেলার মুসল্লিরা, যা শেষ হবে বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। সংঘাত ভুলে প্রতিটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করবে, সারা বিশ্বে ছড়িয়ে দেবে ইসলামের আলো, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ প্রতিটি মুসল্লির। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে নাইম আল চিকো, নিউজ 24, গাজীপুর। এদিকে ইসলামের বাণী ও দাওয়াত দিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন মুসল্লিরা। একসঙ্গে লাখো মানুষের স্রোত সড়ক ও রেলপথে তৈরি করে বাড়তি চাপ। বাস, ট্রাক, পিকআপ ও ট্রেনে গাদাগাদি করে ফিরছেন মুসল্লিরা। ফলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন বেশিরভাগ মানুষ। তবে সবার মুখেই ছিল অসামান্য ধৈর্য আর প্রাপ্তির আনন্দ। আখেরি মোনাজাত শেষে এবার টঙ্গীর তুরাগতীর ছাড়ার পালা। লাখো মুসল্লি ছুটছেন নিজ নিজ গন্তব্যে। টঙ্গীর ইজতেমা মাঠ থেকে অর্জিত তাবলিগের দ্বীনের শিক্ষা যেন দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার তাড়া। গন্তব্য আলাদা হলেও তাদের সবার পথ একটাই, দ্বীনের দাওয়াত। সবথেকে বেশি দরকার যাতে অনেক দ্রুত দেশটা একটা শান্তশিষ্ট পরিবেশে ফিরে আসে। আল্লাহর কাছে দোয়া চাইলাম আল্লাহ হেফাজত করুক। 24 জুলাইয়ের আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করেছি। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমি দোয়া চাইব এবং মুসলমান যেন এক এবং নেক হতে পারে। তবে একসঙ্গে এত মানুষের ফিরতি পথের যাত্রায় সড়কে তৈরি হয় মহাজট।
কেউ উঠেছেন বাসে, কেউ পিকআপ ভ্যানে, যানবাহনের আশায় না থেকে পায়ে হেঁটেও বাড়ি ফিরতে শুরু করেন অনেকে। আমরা হাইটে আইছি এর থেকে সরসা থেকে পর্যন্ত। দৃঢ়তা ছিল, রাস্তাঘাটে জাম ছিল, গাড়ি চলাচল খুব কম ছিল। গাড়িগুলো যদি আর একটু কাছে দিত তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। জীবন বাজি রেখে কেউ কেউ আবার উঠেছেন ট্রেনে। ভেতরে জায়গা না পেয়ে ছাদে ও দরজা জানালায় ঝুলে হাজার হাজার মানুষ। তবে স্বস্তিতে গন্তব্যে ফেরেন মেট্রো রেল ব্যবহারকারী যাত্রীরা। মেট্রো রেলে অল্প সময় আমাদের গন্তব্যস্থানে যেতে পারবো। এখান থেকে যাবো মতিঝিল থেকে কমলাপুর থেকে আবার ওই যে আপনার পঞ্চগড় এক্সপ্রেসে। তাবলিগ জামাতের বিদ্যমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ফরিয়াদ করছেন 3 দিনের এই মেহনত যেন ইহকাল এবং পরকালের শান্তির যোগান হয়। ইজতেমা থেকে প্রাপ্ত শিক্ষা যেন নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিতে পারেন। ইজতেমা ময়দান থেকে মাসুদ সুমন, নিউজ 24। এবার অন্য প্রসঙ্গ, সংস্কার বাস্তবায়নে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, এমনটি মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি জনগণের কাছে যেসব সংস্কার প্রস্তাবনা দিয়েছে সেগুলো বাস্তবায়ন করবে। নির্বাচন প্রক্রিয়া বিলম্ব হলে স্বৈরাচার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় গেলে কি করবে বিএনপি, সেই ধারণাপত্র 31 দফা নিয়ে এই কর্মশালার আয়োজন করে রাজধানীর কদমতলী থানা বিএনপি, যেখানে অংশ নেন ঢাকা 4 ও 5 আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। লন্ডন থেকে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার বাস্তবায়নের জন্য প্রয়োজন নির্বাচন। সংস্কারের পরিবর্তনটাকে যদি ধরে রাখতে হয়, অবশ্যই সেখানে জনগণের ম্যান্ডেট থাকতে হবে। সংস্কারটি কার জন্য? সংস্কারটি অবশ্যই জনগণের জন্য, দেশের জন্য। কাজেই জনগণের জন্য যদি সেই সংস্কার হয়ে থাকে, অবশ্যই সেটিকে জনগণের ভিত্তির উপরে, জনগণের মতামতের উপরেই ছেড়ে দিতে হবে এবং করতে হবে ভোটের মাধ্যমেই করতে হবে। তারেক রহমান জানান, সংস্কারের নামে নির্বাচনে বিলম্ব হলে সুযোগ পাবে স্বৈরাচার। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো। কদমতলীর পর ধারাবাহিকভাবে আগামী 10 দিন রাজধানীর বিভিন্ন থানায় হবে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালা। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। মার্কিন কংগ্রেসের আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটির আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। দলটির মহাসচিব সফরকালে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার কন্যা জাইমা রহমান। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হবে। এখানে কোনো আলোচনার বিষয় নেই, এটা একটা ব্রেকফাস্ট প্রেয়ার। আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। তারেক সাহেব যেতে পারছেন না, উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর বিরুদ্ধেও। এদিন বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে জনবল নিয়োগ ও যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক অভিযানকারী দল। মতো একজন রাষ্ট্রনায়ককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া তো সহজ না। বিগত আওয়ামী শাসনামলে 15 বছর ধরে দেশের পরিবহন খাত নিয়ন্ত্রণ করেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। অভিযোগ, নিরাপদ সড়ক আন্দোলন সহ বিভিন্ন সময়ে সড়ক ব্যবস্থা নিয়ে জনরোষ তৈরি হলে একাই সবকিছু দমিয়ে দিতেন তিনি। সেই শাহজাহান খানের বিরুদ্ধে প্রায় 7,000 কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী, সন্তান ও তার বিরুদ্ধে পৃথক 3 মামলা করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে 25 কোটি টাকার অবৈধ সম্পদ ও 86 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। শাহজাহান খান সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে 86 কোটি 69 লক্ষ টাকারও বেশি লেনদেন করায় তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ফরিদপুর 4 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ সহ 6 জনের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক থেকে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। কাজী জাফরুল্লাহ দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড গুলশান শাখার ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় হিসাব বিকৃত করে ব্যাংকে সুদ প্রদানের স্বাভাবিক হারের অতিরিক্ত 42,07,500 টাকা সুদ প্রদান করে। অতিরিক্ত সুদ প্রদান এবং উক্ত অর্থ আত্মসাতের অপরাধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 750 বেডের সুপার স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত 157 জনের নিয়োগের ক্ষেত্রে মিলেছে নানা অসঙ্গতি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। উৎপাদক কিংবা ভোক্তা পর্যায়ের কেউই যৌক্তিক দামে কিনতে পারছে না পণ্য। বাজার ও পথে পথে চাঁদাবাজিও বন্ধ করতে পারেনি সরকার। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব অভিযোগ করেন বক্তারা। এ সময় রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রতিযোগিতা কমিশনকে পুরোপুরি স্বাধীন করে দিতে চায় সরকার। রাজধানীর একটি হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম, বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক এই সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জম হোসেন। বলেন, পর্যাপ্ত তথ্য উপাত্ত না থাকায় বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। একটি ডিজিটাল মার্কেটিং চ্যানেল করা এবং সেটার জন্য এবং সেখানে রেজিস্ট্রেশন হলে অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে মার্কেটিং চ্যানেলে রেজিস্টার্ড হয়ে যাবে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, পথে পথে এবং হাট বাজারের চাঁদাবাজি বন্ধ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আমদানিকরণ প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ জরুরি বলেও মত তাদের। আগের মতো করে এখনো সেই চাঁদাবাজিগুলো চলছে। আমরা যে সিন্ডিকেট বলছি, এই সিন্ডিকেটের সবচেয়ে বড় একটা অংশ যে নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা নতুন পরিবর্তিত সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে লেভেলের স্ট্রিক্ট হওয়া প্রয়োজন, ল অ্যান্ড অর্ডারের যে এনফোর্সমেন্ট আমরা প্রত্যাশা করি, সেটা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। আসলে প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করে না, আমাদের তথ্য উপাত্ত ঠিকমতো কাজ করে না, বিবিএস ঠিকমতো ফাংশন করে না, আমাদের মন্ত্রণালয়গুলো তার যে সমস্ত নির্দিষ্ট দায়িত্ব সেটা করতে পারে না। এ সময় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আশ্বস্ত করেন, রমজানে বাড়বে না তেলের দাম, কমবে খেজুরের দাম। আর এনবিআর চেয়ারম্যান জানান, আগামী বাজেটে কর হার যৌক্তিক করা হবে, প্রয়োজনে ভ্যাটের হার কমানো হবে। 60% ট্যাক্স পেয়ার সম্মানিত করদাতাগণ ট্যাক্স রিটার্ন দেন না, এবং ওনারা যে দেন না এই জন্য ওনারা কোনো প্রবলেমে ফেস করেন না। অন্যদিকে যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যারা নিয়মিত কর দেন, তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা আরো বেশি চাপ দেই এবং তারা আরো বেশি বিরক্ত হয়। এখান থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। সানফ্লাওয়ার অয়েল এবং ক্যানোলা অয়েল এই দুটো যেন সহসায় আমদানি হয় সেভাবে আমরা কাজ করেছি। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে প্রতিযোগিতা বাড়াতে প্রতিযোগিতা কমিশনকে পুরোপুরি স্বাধীনতা দিতে চায় সরকার। আমার কাছে মনে হয় যে ট্যাক্স নেট এক্সপ্যানশনের থেকে ট্যাক্স জাস্টিস ক্রিয়েট করা এবং ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সেক্টর ভিত্তিক অ্যাপ্রোচ নিই এবং একটা ইউনিফর্মিটি তৈরি করতে পারি, আমি নিশ্চিত যে বর্তমান ভ্যাট থেকে অনেক বেশি ভ্যাট অর্জন করা সম্ভব। টিসিবির পণ্য বিক্রির উন্মুক্ত টেন্ডারে ব্যবসায়ীদের অংশ নেওয়ার অনুরোধ জানান বাণিজ্য উপদেষ্টা। এই মুহূর্তে বাজারে যে রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। কেবল আলোচনা নয়, কার্যকর সংস্কারের উদ্যোগী হবে প্রযুক্তি খাতকে এগিয়ে নেয়ার একমাত্র পথ। রোববার রাতে রাজধানীর একটি ক্লাবে প্রযুক্তি ব্যবসায়ীদের এক সংলাপে এমন মত দেন খাত সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। বলেন, সংগঠনটির নেতৃত্ব পুনর্গঠন করা প্রয়োজন, যাতে এটি শুধুমাত্র নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সীমাবদ্ধ না থেকে প্রযুক্তি খাতের উন্নয়ন ও খাত সংশ্লিষ্টদের স্বার্থকে সুরক্ষিত রাখতে পদক্ষেপের তাগিদ দেন ব্যবসায়ীরা।
আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই যুদ্ধ বন্ধের বার্তা দিলেও একাধিক দেশের সঙ্গে জড়িয়েছেন বাণিজ্য যুদ্ধে। এরই মধ্যে মেক্সিকো, কানাডা ও চীনের উপর দিয়েছেন অতিরিক্ত শুল্ক আরোপ। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার পাশাপাশি পাল্টা শুল্ক আরোপের ঘোষণা মেক্সিকোর। তবে এখনও কঠোর কোনো প্রতিক্রিয়া না দেখালেও নয়া এই বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হবে না বলে জানিয়েছে চীন। বিসিবি নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার। জানালেন আর্থিক বিষয় আর কোচিংয়ে মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত। বিসিবি চাইলে ব্যাটিং কোচ হিসেবে এইচপি দলের সঙ্গেও কাজ করতে আগ্রহী তিনি। দেশের ক্রিকেটে চলছে অস্থিরতা। একের পর এক নেতিবাচক ঘটনায় রং হারিয়েছে মাঠের খেলায়। চলমান বিপিএল নিয়েও আলোচনা তুঙ্গে। নান্দু বাসারদের রেখে যাওয়া নির্বাচকের দায়িত্বে যোগ দিয়েছিলেন হান্নান সরকার, কিন্তু এক বছরেই মোহ কেড়েছে তার। ছাড়লেন নির্বাচকের দায়িত্ব। আমি চিন্তা করি একজন সিলেক্টর 4 বছর এর বেশি কি আসলে কন্টিনিউ করার খুব বেশি কিছু দরকার হয়। তো সেখান থেকে আমি চিন্তা করছি 4 বছর পরে আমি কোথায় যাব। সেই জায়গাটা যখন আমি সামনে দেখার চিন্তা করি, আমি দেখি যে কোচিং ছাড়া অপশন খুব বেশি আমার হাতে নেই। এক বছরের নির্বাচকের দায়িত্বে দেখেছেন নানা ঘটনা। জাতীয় দল ঘোষণা নিয়েও পড়েছেন সমালোচনায়। প্রাপ্তি যেমন দেখছেন, তেমনি রয়েছে হতাশাও। অস্ট্রেলিয়া যখন আমাদের এইচপি টিমটা গেল, সেখানে 15 জন প্লেয়ার, ডিফারেন্ট ফরম্যাটের প্লেয়ার। পাকিস্তানে তখন একই সময় এই টিম। পাকিস্তানে এই টিম চলাকালীন সময়ে অস্ট্রেলিয়া টিম থাকা অবস্থায় কিন্তু আবার পাকিস্তানে আমাদের টেস্ট সিরিজ ছিল। সো ওইখানে 45 জন প্লেয়ারকে অ্যাকোমোডেট করা আমাদের একটা ভালো চ্যালেঞ্জ ছিল। সাকিবের রিটায়ারমেন্ট আসতে পারে, তামিমের রিটায়ারমেন্ট আসতে পারে, মাহমুদুল্লাহর ডিফারেন্ট ফরম্যাটের রিটায়ারমেন্ট আসতে পারে। এই বিষয়গুলো মনে হয় খুব সুন্দরভাবে সমাধান হয়েছে। যেটা আগে আমরা দেখেছি অনেকের সঙ্গে একটা দ্বন্দ্ব বা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আমাদের সঙ্গে সেই জায়গাটা আমরা সমঝোতার মাধ্যমে সেটা করেছি। আমার কাছে মনে হয় যে সাকিব যে রিটায়ারটা করতে চেয়েছিলেন সাউথ আফ্রিকার সঙ্গে হোমে খেলে, সেই রিটায়ারমেন্টটা যদি হোমে থেকে হতো, এটা একটা আফসোস থেকে গিয়েছে আমার। আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই শুরু করতে চান কোচিং ক্যারিয়ার। ডিপিএল এর দল লিজেন্ডস অফ রূপগঞ্জ ছাড়াও কথা চালিয়ে যাচ্ছেন আরও 2-1টি দলের সাথে। আমি যদি নিজের ইমপ্রুভমেন্টটা ধরে রাখতে পারি, কমিউনিকেশনটা ভালো রাখতে পারি, আমার কাছে মনে হচ্ছে যে দেশি কোচদের মূল্যায়নটা হবে। এবং ওনাদের এটা দেখার পর আমি কিছুটা বাড়তি ইন্সপিরেশন পেয়েছি। বিভিন্ন ক্লাব ক্রিকেট বা বিপিএল এসব জায়গাতে কাজ করার সুযোগ থাকবে। বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী আকবর হৃদয়ের দলেও নির্বাচক ছিলেন হান্নান। টাইগারদের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন যোগ দেওয়ার পরই তেমন কিছুই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।